আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মফিক আলী, আলী ভাই ব্লগ মফিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে একটি আপনাদের কথা বলতে চাই। আমি ভাই ব্লগ এর ভালো মাছ চাষি হিসাবে আমাকে পুরস্কৃত করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মৎস্যজীবী যে মন্ত্রী আছেন ওনাদের হাত ধরে আমি সম্মানাদি পাই। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনেক সুন্দর একটি ভাষণ, যে ভাষণটি শুনলে আমরা উপকৃত হব। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলছে কার্যক্রমে মঞ্চে উপস্থিত রাজ্যের কর্মঠ এবং উদ্যমী মন্ত্রী আদরণীয় দেবার কুমার জমাতিয়া মহোদয়, যেনার কাছে ফিশারি, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট এবং জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। অন্তরা সরকার দেব, সভাধিপতি পশ্চিম জেলা, শ্রী তরুণ কান্তি দেবনাথ, স্পেশাল সেক্রেটারি ফিশারি ডিপার্টমেন্ট, শ্রী এম আর গোপালন, জেনারেল ম্যানেজার নাবার্ড, এবং এখানে উপস্থিত বড় মাত্রায় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার মৎস্যজীবী ভাই বোনেরা, ত্রিপুরা সরকারের মৎস্য উন্নয়ন দপ্তরের অন্যান্য আধিকারিক, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, ত্রিপুরাতে আমরা যারাই রয়েছি তাদের দৈনন্দিন খাদ্যের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মাছ। সেটা ড্রাই ফিশ হোক, শুকনো মাছ হোক, আর জীবিত মাছ। আমার মনে হয় এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নামে যোজনা ঘোষণা করা হয়েছে বায়োফ্লকের মাধ্যমে ফিশারি কালচারকে বাড়ানোর জন্য। এই প্রথম বায়োফ্লক ত্রিপুরাতে প্রথমবার এসে এমন নয়। 2018-তে যখন আমরা কাজ করা শুরু করেছি তার আগেই বায়োফ্লকের পদ্ধতি ত্রিপুরাতে এসেছিল। তবে তার অগ্রগতি কেন হয়নি? কেন ওই সময় এই স্কিম লাগু হয়নি? কেন বায়োফ্লকের জন্য স্পেশাল ট্রেনিং হয়নি? কেন মৎস্যজীবীদেরকে যে কেসিসি লোন দেওয়ার ব্যবস্থা করা হয়নি? এখন কিভাবে কেসিসি লোনের ব্যবস্থা হয়ে গেল? মুখ্যমন্ত্রী নিবিড় মৎস্যজীবী প্রকল্প, তার একটা বই আজকে ইনোগ্রেশন করা হয়েছে। তার মধ্যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেই ফর্মও দেওয়া আছে, ওর ইজি টু করে দেওয়া। আগে মৎস্য চাষিরা কৃষি লোন, কেসিসি লোন পেত না, কারণ মৎস্য চাষি বড় মাত্রায় আছে,
যারা অন্যের জমিকে লিজে নিয়ে মৎস্য চাষ করে, যেমন মাননীয় মন্ত্রীজি খোয়াইয়ের যে মৎস্য চাষী তার বিষয়ে বলেছে, পুরস্কৃত হয়েছে, আমি জানি ওনাকে। কৃষ্ণদেব বর্মাকে আমি জানি, ওনার বাড়িতে গিয়েছি। তো আগে কেন ওনাদের বাড়িতে মুখ্যমন্ত্রী যায়নি? আগে কোনো তাদের বাড়িতে কনসার্ন মিনিস্টার যায়নি? মানে মাছের চাষ জ্বালা চাষ তাদের কাজ। আজ কি শুধু মৎস্য চাষ শুধু দাসেরাই করে? না, চ্যাটার্জি চক্রবর্তীও করে, দেববর্মা করে, জমাতেও করে, নোয়াতেও করে, দেবনাথও করে। এটা একটা বড় উপজীবিকা, ইনকামের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন যে খরচা কনজামশন করি আমরা মাছের মধ্যে। আমরা বাজারে যাই, সবজি যদি 100 টাকার কিনি, 150 টাকা কিনি, মাছ একখানা কিনবো যদি আধা কিলো কিনি লোকাল মাছ, তো মিনিমাম 250 টাকা। তার মানে বাজারে 500 টাকা নিয়ে গেছি, তো 250 টাকা মাছে দেয়, বাকি 250 টাকা অন্যান্য কিছুর মধ্যে, চাল ডাল সবজি ফান্না ঢিন্না সবজি। আমাদের বাজারের খরচার ম্যাক্সিমাম পয়সাটা কোথায় যায়? মাছের মধ্যে। অথচ এত বড় বিজনেস যেখানে রয়েছে সেটাকে তুলে ধরা, নজওয়ানদেরকে রোজগারের দিকে ধাবিত করা, উৎসাহিত করা, এটা সরকারের কাজ, মুখ্যমন্ত্রীর কাজ, কনসার্ন মন্ত্রীর কাজ। এমনিতে গরিব দরদি, শ্রমিক দরদি, কিন্তু মাছে হাত লাগাবে না, স্মেল আছে। কিন্তু বিপ্লব দেব তো হাতের মাছ নিয়ে নেয়। আমি যখন গিয়েছি, মৎস্য এক্সিবিশন হয়েছিল, তো এখানে যারা আছে তারা জানে যে আমি মাছ হাতে উঠিয়ে ছবিও তুলেছি, সোশ্যাল মিডিয়াতে পাঠিয়েছি। আমার জেনে ভাই বোনরা যদি মাছ উঠাতে পারে, সবচেয়ে বড় ইনকামের রাস্তা এটা। সবচেয়ে কম সময়ের ধনবান ব্যক্তি ত্রিপুরাতে হওয়া যায় এই বিজনেসের মাধ্যমে, অথচ তাকে সাইডলাইন করে রাখা আর আয়াত করা হচ্ছিল বাংলাদেশ থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এমনি তো পুরনো সরকারের আদত ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো কিছু আসলে ওনাদের ভালো লাগে, কারণ ওখানে 34 বছর কমিউনিস্টের সর্বরাজ্য ছিল, তার জন্য ওখান থেকে আসলে ওনাদের কাছে ভালো লাগে, ওখানে থেকে আসা উচিত। চীন থেকে আসো তাও ভালো লাগবে, চীন থেকে মাছ ঝাল লাগলে তো মিষ্টি লাগে। ত্রিপুরাতে প্রোডাকশন করবে না, দরকার নেই কিউবা থেকে মাছ থেকে আনবে। কমরেড কিউবা থেকে পলিটব্যুরোর সদস্য মাছ এসছে, তাই না? মাছের মধ্যেও কুলিন আছে, পলিটব্যুরোর সদস্য আছে, স্টেট কমিটি মেম্বার আছে, ডিসি আছে। এগুলো করে 12টা বাজিয়েছে ত্রিপুরা। এগুলো করে ত্রিপুরা যে মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে দিয়ে এখানে এই হলঘরে যারা রয়েছে, আর যারা আমার ছোট ছোট মৎস্যজীবী আছে, কাউর পাউন্ড হয়তো লিজ নিয়ে কাজ করে, তারা পুরো ত্রিপুরার মানুষকে খাওয়াতে পারে, তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে। তাদের ইনকামের সমস্ত রাস্তা কিভাবে বন্ধ করা যায় তার ব্যবস্থা। লিজে যে পুকুর নেবে তো সে লোন পাবে না, কারণ জমির মালিক না, তার কাছে দলিল নাই, পর্চা নেই, কেসিসি লোন পাবে না, 7% ইন্টারেস্টে পাবে না। সময় মতো দিলে 3% 4% ইন্টারেস্ট
ইন্টারেস্ট সাবসিডি হয়ে যাবে, কিন্তু সে ব্যক্তি তো লোন পাবে না। এই সরকার এসে তার ব্যবস্থা করেছে যে লিজেও করবে সে লোন পাবে। এবার বাজেটও দেখেছেন বরগাদা, যারা বরগাদা 1 লাখের উপর আছে ত্রিপুরাতে বরগাদার কৃষক, তারা লোন পেত না ত্রিপুরার যে জীবন, কারণ জমির মালিক নাই। আজকে জমির মালিক লিখে দেবে সে আমার জমিন করে, এবং তার বদলে এমন নয় লিখে দিলে তার জমিন করলে 5 বছর তার নামে হয়ে যাবে, এমনও না। তার জন্য আমাকে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে বিল, কারণ আগে পুরনো কমিউনিস্ট সরকার এমন করে রেখেছিল যে জমির মধ্যে যদি কেউ 5-7 বছর করে আর সে যদি দাবি করে জমির মালিককে লিখে দেয় যে সেই করছে, সেই লিখন কাগজ নিয়ে বলে 5 বছর যাবত করছি, 10 বছর যাবত করছি, এখন জমির মালিক আন, পুকুরের মালিক আন, ক্লেম করলে সে পেয়ে যায়। তো মালিক দেয় না, মালিক লিখে দেয় না, কেন দেবে? তার জমি চলে যাবে আরেক ব্যক্তির কাছে বিনা পয়সা। তার ব্যবস্থা করেছিল পুরনো সরকার, তার কারণে একে অপরকে বিশ্বাস নেই, লিখে দেয় না। আজকে আমরা একে অপরের মধ্যে বিশ্বাস তৈরি করেছি, ভাই তোমার জমি তোমার কাছে থাকবে, তোমার পক্ষ তোমার কাছেই থাকবে, কিন্তু যে লিজে করছে তার পুঁজি রাখবে না, সে কিভাবে মৎস্য চাষ করবে, কিভাবে জমিন করবে। আমরা ব্যবস্থা করেছি, বিল সংশোধন করে দিয়েছি, অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি, এখন সবাই অরিজিনাল কৃষক। আগে কে পেত কেসিসি লোন? ম্যাক্সিমাম জমির মালিক। দেখা যাচ্ছে জমির মালিক চরিলামে তার 10 কানি জমি আছে, সেও তো বিশাল করে দোকান নিয়ে বসে আছে, ব্যবসা বাণিজ্য করে ওখানেই থাকবে। জমিন কে করছে? কোন একজন জনজাতি ভাই বোন বর্গা করছে। এখন কেসিসি লোনের অ্যাপ্লাই কে করে? বিশাল করে যে জমিনের মালিক আছে 10 কানি জমি যার নামে, সে অ্যাপ্লাই করে কেসিসি লোন, আর 1,30,000 টাকা কেসিসি লোন পেয়ে গেলে সে জমিনে লাগাবে না, কারণ সে জমিন করবে না, বর্গা দিয়ে দিয়েছে, ওর কাজ। সে 1,30,000 টাকা নিয়ে কোথাও লাগাবে? বিশাল করে দোকানের মধ্যে লাগিয়ে দেবে, বা ছেলেকে একটা বাইক কিনে দেবে। বাস, ছেলে বাইক চালাতে চালাতে দেখা গেল বাইক অ্যাক্সিডেন্ট করেছে, বাইক 12টা বেজে গেছে, আর সেই কেসিসি লোনের টাকা ফেরত দেন এনপি, আবার ব্যাংক আসতে থাকে, বলে বাইক তো ভেঙে গেছে। যখন বাইক দাঁড়াবো তখন তো বাইক যখন চলবো তখন তো, আর যে মালিক তারও ইন্টারেস্ট নেই, কারণ সে তো সেই টাকা দিয়ে জমি করবে না। কিন্তু এই টাকা যখন অরিজিনাল কৃষক বর্গাদাররা পাবে, তখন তার মধ্যে ভয় থাকবে যে এই টাকা দিয়ে আমি ধান বা মাছ প্রোডাকশন করতে হবে, করলেই আমি ব্যাংকে টাকা দেবো, পরবর্তী সময় আবার লোন পাবো, আবার মাছের ব্যবসা করবো, আবার জমি করবো, তো আমার ইনকাম বাড়বে। আমি দেখেছি নাবার্ডের মাধ্যমে 50,000 বর্গাদারের স্কিম প্রথমে আমি গোমতীর দিকে লাগু করেছিলাম, 24,000 প্রথমে আমি ফলো করেছি। আমি ব্যাংক ভালো জিজ্ঞাসা করেছিলাম, এই যে বর্গাদাররা যে লোনটা নিচ্ছে কেসিসি লোনটা, সেটা কি এনপি হয়? বলে স্যার নাকি 100% টাকা চলে আসে। কেন? বলে যারা করছে তারাই তো নেয়, তার কারণে ব্যাংকের কাছে টাকা চলে আসে। তার মানে যে কাজ করছে তাকে লোন না দিয়ে যে কাজ করছে না তাকে লোনের ব্যবস্থা, সেই জায়গাতে পুরনো সরকার ধ্যান কেন দেয়নি? ল্যান্ডলেসের জন্য, ভূমিহীনের জন্য, বর্গাদারদের জন্য সবচাইতে কান্না দুঃখ এরাই করছে। এমন হতো তো কান্না করতে করতে যে সর্দি হয়ে যেত, মেলার মাঠ থেকে ট্যাবলেট খেত, এও ট্যাবলেট, চিনের ট্যাবলেট, এত ধরি জল ধরো। আজকে চীনের ট্যাবলেট ভালো হয়নি কোভিডের সময়, মোদির ট্যাবলেট, মোদির ইঞ্জেকশন ভালো হয়েছিল। এই চীন ইঞ্জেকশন পাঠায়নি এখানে, কিউবা থেকে ইঞ্জেকশন আসেনি। আমাদের এখান থেকে কিউবাতে জ্বর উঠলে এখানে গামছা পেতে পেতে টাকা তুলে নিয়ে কিউবাতে পাঠাতো, কিন্তু আমরা যখন কোভিডে ভুগছি, না চীন থেকে আমার কাছে কোভিডের ইঞ্জেকশন এসছে, না কিউবা থেকে এসছে তো নরেন্দ্র ভাই মোদি দিয়েছে। এদেরকে জিজ্ঞাসা করা দরকার, ত্রিপুরা থেকে কোটি কোটি টাকা তুলে তো চেকোস্লোভাকিয়া, কিউবাতে যখন তাদের কোনো
প্রবলেম হয়েছে পাঠিয়েছেন, কিন্তু যখন কোভিডের সঙ্গে মোকাবেলা করছি তখন কোভিড থেকে, তখন কিউবা থেকে, যুগোস্লাভিয়া, চীন থেকে 1% ত্রিপুরা মানুষের রক্ষা করার জন্য এসেছিল। এই পাশাপাশি কার কার কোভিডের ইনজেকশন হয়েছে হাত তুলুন তো দেখি। আর হাত নামান। কার কার চীনের থেকে ইনজেকশন হাত তুলুন। চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, কিউবা আসেনি, কিন্তু এখানে অনেক লোক আছে, আমি বললে হাত হয়তো তুলবে, যে কিউবাতে প্রবলেম হয়েছিল তার জন্য পয়সা দিয়েছি, চাঁদা দিয়েছি। কিউবাতে ক্রাইসিস হয়েছিল তার জন্য ত্রিপুরার মানুষ চাঁদা দিয়েছে, এই ফলগুলোর মধ্যে আছে কেউ? গামছা বিছানোর মধ্যে, গামছার মধ্যে কে কে টাকা দিয়েছে হাত তুলে তো দেখি। দেখেন গামছার মধ্যে টাকা কম। এখন গামছা বিষয়ে নামেনি বিপ্লবদের গামছা জামা আর ডিবিডি চলে এসছে, গামছার জামানাই চলে গেছে, এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ত্রিপুরা কোথায় পরিবর্তন হয়ে গেছে কেউ কল্পনা করে না। পিছিয়ে পড়া মানসিকতা লোকেদের কাছে ছিল ত্রিপুরা। বাইশ লোকের মাধ্যমে চাষ, প্রতি বছর 1000 করে 3 বছরের টার্গেট নিয়েছে সরকার, 3000 লোন দেওয়া হবে তাদেরকে, 2-2 15,000 ট্যাঙ্কি দেওয়া হবে। একটা সরকার তৈরি করে দেবে স্কিমের মাধ্যমে, আরেকটা যে বেনিফিশিয়ারি সে করবে সেটা সস্তা একটা পলিথিনের মধ্যে দিয়ে করে দেবে। আর তার মধ্যে কিভাবে চাষ হবে, কি করবে, তার ট্রেনিং, তার আলোচনা, গভর্নমেন্টের যে এমপ্লয়ি আছে, যারা স্টাফ আছে, তারা গিয়ে আপনাদেরকে আপনার বাড়ি পর্যন্ত আপনাকে সাহায্য করবে। একটা রাজ্যের ইনকাম বেড়েছে, অগ্রগতি হয়েছে, এটা আছে, কিন্তু আপনি জানেন কি কিভাবে প্রমাণিত হয়? যেমন আপনাদের সামনেই বসে বসে ডেটা দেখছিলাম, আমি ডাইরেক্টরকে ডাকলাম, কি কেন পার ক্যাপিটা ফিশ কনজাম্পশন ফ্রম অল সোর্সেস, প্রতি ব্যক্তি সমস্ত সোর্স মিলিয়ে, ত্রিপুরাতে প্রোডাকশন, বাংলাদেশ থেকে কিছু আসে, অন্যান্য রাজ্য থেকে আসে, সব মিলিয়ে যে প্রোডাকশন বা তার কনজাম্পশন কত আছে? কনজাম্পশন 2017-18 ছিল 24.96, এখন সেটা কত আছে? 25.30। মানে মাছের খাওয়ার প্রবণতা বেড়েছে 24.96 থেকে 25.30, আর 2021 যেটা আমার কাছে ডেটা হচ্ছে 25.53। একটা কথা খেয়াল রাখবেন, যখন মাছ মাংস খাওয়ার হার বাড়ে তখন মনে রাখবেন মানুষের ইনকাম বেড়েছে, গরিবি কমছে। কারণ গরিব মানুষ যদি হতে থাকে তাহলে মাছ মাংস খাওয়ার প্রবণতা কমতে থাকে। এটা বেড়েছে মানে ত্রিপুরার মানুষের ইনকাম বেড়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে প্রমাণের সঙ্গে বলে দেব কিভাবে বেড়েছে। আমাদের মাছের যে মাছ এবং চিংড়ি মাছ প্রোডাকশন কত বেড়েছে? 18-19 থেকে 20-21, 18-19 তাদের সময় আমাদের শুরুয়াতে 7.98%, মানে 8% বেড়েছে। ফিশ ফার্মার কত বেড়েছে? পার লাখে আছে 4.62% বেড়েছে। এরিয়া কাল্টিভেশনের জন্য কতটা বেড়েছে?
8.20% বেড়েছে। প্রোডাক্টিভিটি কত বেড়েছে? এটা 5.97 অ্যাভারেজ। তার মানে আমি যেটা ডাটাটা বললাম, পার ক্যাপিটা ফিশ কনজাম্পশন ফ্রম অল সোর্সেস, এটা ম্যাচ করছে। এটা এখন ম্যাচ করছে। এরিয়া বেড়েছে, প্রনস এবং ফিশের প্রোডাকশন বেড়েছে, তারপর নাম্বার অফ ফিশ ফার্মার বেড়েছে, প্রোডাক্টিভিটি বেড়েছে। তার কারণ আপনি দেখছেন যে এখানে এটা 25.53 হয়ে গেছে 2496। তার সঙ্গে সঙ্গে এই মৎস্য আজকের যে প্রকল্প, যেটা মুখ্যমন্ত্রী মৎস্য নিবিড় প্রকল্প, বায়োফ্লকের মাধ্যমে নজওয়ানদেরকে তার দিকে ধাবিত করা। এখানে আলোচনা হয়েছে, ইঞ্জিনিয়ার আছে, MBA করা আছে, গ্র্যাজুয়েট আছে। যখন প্রথম শ্রদ্ধাশীল হয়েছিলাম আমরা, আমি বলতাম যে পড়াশোনা করা ছেলে মেয়েরা রোজগার করো, স্বরোজগারী হোক, নিজে দোকান দিয়ে নাও, গাই পালো, মৎস্য চাষ করো। তো বলছে এরাই যারা 25 বছর ত্রিপুরাকে 12 বাজিয়েছে, এরা উনি বলছে কি বলছে ভিতরে, বিয়ে পাশ করা বলছে মাছের চাষ করবো, MBA করা ছেলে বলছে মাছের চাষ করবো। তো মাছের চাষকে সম্মান নিয়ে মাছের চাষে ইনকাম করা যায় না? সবচেয়ে বেশি ইনকাম মাছের চাষ দিয়ে হয়। তো বিপ্লবদের নজওয়ানদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এরা তো বোঝে না। এরা বুঝে যে ওই পার্টির লাইনের মধ্যে গেলে বুঝি আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, মুর্দাবাদ জিন্দাবাদ আন্দোলন করলেই বুঝি মাছ বেড়ে যাবে। রাস্তার মধ্যে আন্দোলন করলে মাছের সুন্দর নেই, কিন্তু আমি জিন্দাবাদ করে বেড়ে দেবো না। আরে কি বিপদ! আমি বলি না, মাছের প্রোডাকশন তখনই বাড়বে যখন পুকুরের মধ্যে পলিটার লাগানো হবে, তার মধ্যে সঠিক খাদ্য দেওয়া হবে। 3 লেয়ারে মৎস্য চাষ শিখবে, বায়োফ্লকের মাধ্যমে মৎস্য চাষ করবে, সাইন্টিফিক হতে মাছের চাষ করাবে, তার ট্রেনিং নেওয়া হবে, তবে বাড়বে। রাস্তায় নেমে মৎস্য তুমি বাড়ছ না কেন, জবাব চাই জবাব দাও, তোমার মাথা ছোটা কেন, জবাব চাই জবাব দাও। কাতলা মাছ তোমার মাথা বড় কেন, রুই মাছ ছোটে কেন, আন্দোলন করতে হবে। কাতলা মাছ তুমি বড় মাথা করতে হবে। এইগুলি করে মাছ বাড়ে না, এগুলি করে মাছ বাড়ে না, এগুলি করে তাদের সত্তা বাড়ে। 25টা বছর বসে বসে এগুলি করেছেন, বাইরে কিছু করেনি। আজকে আমার ত্রিপুরার নাম দুনিয়া জানে। এরা থাকতে এক ব্যক্তির নাম জানতো আর তার পার্টির নাম জানতো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে কতদিন বলছে ত্রিপুরার জ্যাকফ্রুটের কথা, ত্রিপুরার কাঁঠাল কথা। আজকে ত্রিপুরার কাঁঠাল দুনিয়ার মধ্যে চলে গেছে, জার্মানিতে বিক্রি হয়, ইউরোপের বাজারে বিক্রি হয়। ত্রিপুরার যে সুগন্ধ লেবু ইউরোপের বাজারে বিক্রি হয়, এলাচি। ত্রিপুরার কুইন পাইনাপল দুবাইয়ের বাজারে, ইউরোপিয়ান বাজারে। ত্রিপুরার বাঁশের বোতল দুবাইয়ের বাজারে এক বোতল 3-3 হাজার টাকা বিক্রি হয়। এক বাড়ি বাঁশের দাম কত? 50 টাকা। বাড়ি বাঁশের 7 বোতল করে 7,000-8,000 টাকা একটা বাড়ি বাঁশ দিয়ে যতটা বোতল হয়, 8 থেকে 9,000 টাকা বিক্রি করে। তার মধ্যে ঠিক আছে স্টিল বা তাম্বার একটা বোতল সেট করা হয়। আজকে ত্রিপুরার কত পরিচিতি আছে। কাশ্মীর কোল ত্রিপুরা তো তার জন্য নজওয়ান চাকমাকে মানুষ চেনে। মন কি বাতের মধ্যে প্রধানমন্ত্রী বলে, আগে ত্রিপুরার কথা কতবার আসতো। আজকে ত্রিপুরার জিবি হসপিটালে ওপেন হার্ট সার্জারি হয়, তার জন্য জিবিকে চেনে মানুষ। আগে রেফারেল করার জন্য যেত মানুষ, বাইরে চলে যাবো,
চেন্নাইতে জিবি থেকে রেফারেল নিয়ে আসো, তো সরকার থেকে 1,25,000 টাকা পেয়ে যাবো, আর কি লোক গরিব মানুষ যেতে ত্রিপুরা মানুষ যেতে। আজকে एजीपी हॉस्पिटल में ओपन हार्ट सर्जरी हुआ, बाईपास सर्जरी हुआ, नी रिप्लेसमेंट हुआ, हिप रिप्लेसमेंट हुआ, एंजियोप्लास्टी हुआ, न्यूरो सर्जरी हुआ। ওটা বুঝছো না? আজকে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে যেতে হয় না। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এখানে কেউ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ফ্রিতে 5 কিলো করে চাউল পায়, সেটা পায় কি কেউ? হাত তুলুন দেখি। এটা যে আরো 6 মাস বেড়েছে জানেন কে কে? যদি পুরনো গভর্নমেন্ট থাকতো এটা কি সম্ভব হতো? ফ্রিতে চাউল দরকার হলে ফ্রিতে চাউল 5 কেজি চাউলের প্রতি চাউল 1 কোটা করে আর্টিফিশিয়ালকে লই দিন, 1 কোটা ফ্যামিলির দরকার না। আপনারা যে কোথায় কোথা থেকে মুক্তি পেয়েছেন, নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ, আপনাদের শুধু ত্রিপুরাকে সত্তা পরিবর্তন করে দেয়নি, এই গামছার মধ্যে চাল দেওয়ার পরিবর্তন করেছে, গামছার মধ্যে টাকা পাঠিয়ে কিউবাতে পাঠানো বন্ধ করেছে। 4 বছরের কিছু অনেকে ভুলে গেছে কত রাহাজানি করতেন এরা। 5 কিলো করে চাউল, 4-5 জন যদি মেম্বার হয় 20 কিলো চাউল ফ্রিতে পাবে। এরা আগেই সব রচনা করে দিত, 20 কিলোর মধ্যে 5 কিলো পার্টির জন্য পাঠিয়ে দেবেন, তবেই আপনার নামটা পাঠানো না হলে আপনার নামটা কেটে দেবেন। এটা কাটার মাস্টার কিছুরও বলে দমতে টাকা দেয়। বৃদ্ধা মা সোশ্যাল পেনশন পায়, 70 বছর বৃদ্ধরা মহিলা, তাকে বলবে নারী সমিতির লাইনে বৃদ্ধা। যদি তাকে বিকেলবেলা না দেখে মাসের শেষে যখন সে পেনশনটা নেওয়ার জন্য যায়, তখন তাকে আটকিয়ে দেয় তার পেয়েছে। এরাই তো বলেছি। আর আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর ডিবিডি সিস্টেমে আমরা করে দিয়েছি, কোন মার পেনশন বিপ্লব দেওয়া আটকাতে পারবে না, ডাইরেক্ট তার অ্যাকাউন্টে চলে যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 10 বছর 15 বছর লাগাতার পার্টি করতে করতে জুতা চপ্পল ক্ষয় যেত, তাও সত্তাসীন পার্টির বলে তো বেশি ঘর পাবে, নয় পাবে না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার এসছে, আর এখানে যখন ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার, জনমুক্তি সরকার, তখন বিপ্লবদের কাউকে জিজ্ঞাসা করেন না কোন পার্টি করেন, কোন জাত, কোন পন্থা। এই ত্রিপুরাতে এই পর্যন্ত 2,30,000 উপরে ঘর নিয়ে এসেছি 4 বছরে। 5 বছর এর আগে ছিল কত? 46,000 ঘর। 5 বছর কত বড় আন্দোলনকারী। আর বিনা আন্দোলনে গত 2 দিন আগে 65,000 ঘর এসে আবাস প্লাসের মধ্যে 40,000 ঘর আবার চলে এসেছে। যারা এই সরকার আসার পর ফর্ম ফিল আপ করেছেন, আপনারা এখন ঘর পেয়ে যাবেন। 65,000 ঘর আমার কাছে চলে যায় না। আমি বলেছিলাম মার্চ এপ্রিলের মধ্যে সবাইকে দেবো ঘর। যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন, যারা বাদ করেছেন তৎকালীন সময় আপনাদের সঙ্গে 9 সার্ভে করেছিল, দলাদলির কারণে এই সরকার আপনাদের সঙ্গে ন্যায় করেছে। এবং ওই সময় যারা করেছিল তাদেরকেও 1,59,000 ঘর একসঙ্গে এই সরকারই দিয়েছে। কিছু ইলেভেন ছিল, সেগুলো জিও টেকিংয়ের সময় কাটা পড়ে গেছে, আধার কার্ড ম্যাচ করে না। কিন্তু রেকর্ড করে 2,30,000-35,000 ঘর চলে এসছে, আরো কিছু ঘর আসবে। তার মানে প্রায় 2.5 লাখের কাছাকাছি ঘর। একটু কল্পনা করে দেখতে পারে, চিন্তা করা যায়।
সব কিছু হয়ে যায় তো মানুষ মনে করে এগুলো মনে হয় সিস্টেমের মধ্যে ছিল, এগুলো সিস্টেমের মধ্যে ছিল না। টিনের ঘর থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যেত না, শুধু এখানে নয় পুরো ভারতবর্ষের মধ্যে। এটা যদি কেউ চেঞ্জ করেছে শুনলাম না এখন ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আর তার লাভ পুরো ভারত ব্যাপী সময় হয়ে গেছে। আজকে ত্রিপুরা সরকার ছোট্ট এক রাজ্য হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে বিপ্লব দেব যদি লিখে দেয় তার কারণে পুরো দেশের আইন চেঞ্জ করে দেয়। এটা ত্রিপুরার ইতিহাসে কোনদিন হয়নি। করেন একটু তাড়াতাড়ি করেন, আমি তো বিশ্বাসে দিয়ে আইলাম সব কিছু। আজকে 5 কিলো করে চাল 6,30,000 পরিবারের কাছে যায়, কারোর কাছ থেকে 10 পয়সা কমিশন নেওয়া হয় না বন্ধু। হ্যাঁ ফ্রিতে সবাইকে কোভিডের ইনজেকশন দেওয়া হয়েছে, কারোর কাছ থেকে 10 পয়সা কমিশন নেওয়া হয়নি। উল্টো স্বাস্থ্য কর্মীরা গভর্নমেন্ট এমপ্লয়িরা বাড়ি বাড়ি গিয়েছে, তিরস্কার শুনেছে যখন বাড়ি বাড়ি ইনজেকশন দেওয়ার জন্য যাচ্ছিল, টেস্ট করানো যাচ্ছিল, অনেক জায়গায় তিরস্কার করতো মানুষরা ভয়ে যে কোভিড নিয়ে আসবে। আশা কর্মী এসছে, হেলথ কর্মী এসছে, ওই বাড়িতেও গিয়েছে যেখানে কোভিড পজিটিভ আছে সেখানে গিয়েছে, আমার বাড়িতে দরজা বন্ধ, না না তুমি এসো না, বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমরা কোভিড নিয়েছো, কত তিরস্কার শুনতে হয়েছে। মানুষ না পুরো ভারতবাসীর মানুষের জান বাঁচিয়েছে। আর যদি তারা থাকতো বলতে পার্টি বিষয়ে যোগাযোগ করো ইনজেকশনের জন্য নেই, পার্টি বিষয়ে যোগাযোগ করো, আবার কেউ বলে এনসিপি থেকে সিগনেচার করে আনছো, প্রধানের সিগনেচার আছে, আর কত নেতা নেত্রী আছে। আবার তো এও বলে দিবে কিউবা থেকে ইনজেকশন করে সিগনেচার করে আনো, স্ক্যান করো। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন করতেন রাত্রেবেলা। ऐसे ত্রিপুরার মানুষকে জ্বালাতন করতে হয়। এরা সত্তা চালাই গেলে জ্বালাতন করেছে ত্রিপুরার মানুষকে, আমি বলি। তার জন্য আমার মাঝে মাঝে কষ্ট হয়। আমি যখন আজকে রাজ্য চালাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন মাঝে মাঝে চুপ করে একা বসি, তখন আপনাদের জন্য চিন্তা পাই, তখন আমি চিন্তা করি আরে আমি যদি আর 10টা বছর আগে যদি আমার ত্রিপুরাটা হাতে পেতাম তো ত্রিপুরাতে দুনিয়ার সবচেয়ে আন্দোলন। আজকে দেশের গৃহমন্ত্রী ওই দিন বিবেকানন্দ ময়দানে এসেছিলেন, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন ত্রিপুরা থেকে ঘোষণা করে দিয়েছেন। তখন তিনি বলছিলেন ভাষণ দিতে দিতে শুনুন, बोले हे त्रिपुरावासी, मैं दोबारा आऊंगा, 23 में निर्वाचन है, मैं आप लोगों के पास आऊंगा, मैं जानता हूं आप लोग दोबारा मोदी जी को लाएंगे, किंतु मैं आपको वादा करता हूं इस बार तो मोदी जी ने गिरा दिया था, अगले बार हम त्रिपुरा को देश के नंबर 1 स्टेट बनाएंगे। देशेर गृहमंत्री অমিত ভাই শাহ আছে, যারা বুজুর্গ আছে বা বয়স আছে, পুরনো সরকার দেখেছে, পুরনো কেন্দ্র সরকার দেখেছে, আমাকে কেউ বলতে পারবে দেশের গৃহমন্ত্রী এসে কোনোদিন বলেছে রাজ্যের মধ্যে যে ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য বানিয়ে দিব? শুনেছে কেউ? করা তো তার দূরের কথা, মুখ দিয়ে বেরোতো না ত্রিপুরার বিষয়ে। কেন? ত্রিপুরা 2টা মাত্র লোকসভা জিজ্ঞেস করে লাভ নেই। আজ মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাকে শুধু ভালোই বাসে না, 2 খান এমপি দিয়েছি, তার বদলে 1 খান কেন্দ্রীয় মন্ত্রী আমাদের দিয়ে দিয়েছে। যখন যা চেয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হোক, কিষাণ সম্মান নিধি হোক, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা করে কার কার অ্যাকাউন্টে যায় এমন লোক আছে কি এখানে? কমিশন নেয়নি মোদি? নেয় না। কিষাণ দরদি লোক সব ত্রিপুরাতে 25টা বছর ক্রমাগত শাসন করেছে। কোন কৃষক ত্রিপুরা রাজ্যে বলতে পারবে না তাদের কিষাণ সম্মান নিধি বা এই ধরনের নিধি করে কাউকে 5 পয়সা সাহায্য করেছে এই পুরনো সরকার। কারণ খ্যাত মজুরে ইউনিয়ন করে তাদের কাছ থেকে চাঁদা নিত, চাঁদা না থাকলে ধান দিয়া 5 কিলো। চাঁদা ছাড়া আসবে না, চাঁদা মানে পয়সা নেই তো বলবে 10 কিলো ধান দাও। যদি ধান না থাকে লাউ ধরে 3টা লাউ একটা দিয়ে দেবে। লাউ যদি না থাকে, যদি মরিচ থাকে
মরিচ 10টা ভেঙে দিয়ে দাও, মানে খালি হাতে ফেরত আসবে না। যদি এগুলো না থাকে আপনার কাছে, পুকুর আছে, পুকুর মাছ দেখছে, ও বসি গেল মাছ ধরে নিল, মানে কোন জায়গায় মাছ 1 কিলো 10 কিলো তুলে নিয়ে দেবো, মানে দেখা আমি তো গ্রামে বিনা চাঁদা আসবে না, বিনা চাঁদা আপনার ঘর থেকে বেরোবে না, কোনো না কোনো কিছু নিয়ে যাবে। আর আজকে যে সরকার এসছে আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করছে ফ্রিতে, 5 লোকের মাধ্যমে স্কিম নিয়ে এসছে আপনাদের ছেলে মেয়ে আপনাদের রোজগারের জন্য। কেসিসি লোন সহজ কিস্তিতে নিয়ে এসছে, 1 পাতার ফর্ম ফিল আপ করে লোন পেতে পারেন, তার ব্যবস্থা করার জন্য বিল অ্যামেন্ডমেন্ট করেছে। আজকে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে পুনর সরকার দরদি, আজকে ত্রিপুরা সরকারের কাছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কতজন মৎস্যজীবী আছে তার সংখ্যা পর্যন্ত আমরা সার্ভে করে নিয়ে এসেছি। যেমন টোটাল নাম্বার অফ ফিশ ট্রেডার্স 5202 জন ফিশ ট্রেডার্স আছে ত্রিপুরা। তারপর যারা এসসি ফিশ ট্রেডার্স 4635, ড্রাই ফিশের ট্রেডার 2281, নাম্বার অফ এসসি ড্রাই ফিশ ট্রেডার্স 1453, টোটাল নাম্বার অফ ফিশ অ্যান্ড ড্রাই ফিশ ট্রেডার্স 7483। তাদেরকে এর মধ্যে 4000 ফার্মার্সকে স্মল লোন ফ্রম এসসি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, 4000 ফার্মার্সকে, তার মধ্যে যে 7483, তার মধ্যে 4000 লোককে এসসি কর্পোরেশন থেকে সহজ কিস্তিতে লোন দেওয়া হয়েছে। 43 বেনিফিশিয়ারি হ্যাভ বিন প্রোভাইডেড ফ্রম লোন এসসি কর্পোরেশন থেকে আলাদা করে লোন দেওয়া হয়েছে। পুরনো সরকারের কাছে হিসাব ছিল কি, এরা জানতো কি 7483 জন ফিশ বা ড্রাই ফিশ বিজনেস করে এমন লোক আছে? ডেটা নেই, আমি বলছি। শুধু বড় বড় বাজারের মধ্যে আরো থেকে করে কিছু কিছু তাদের সংখ্যা ছিল, কিন্তু গ্রামের মধ্যে কে কে ব্যবসা করছে তার অঙ্ক করে পুরনো সরকারের কাছে ছিল না। সেই ডেটা আমরা কালেক্ট করেছি, কালেক্ট করে বলেছি যে তাদেরকে সাহায্য করো, কেসিসি লোন দাও, তাদের এসসি কর্পোরেশন মাধ্যমে লোনের ব্যবস্থা করো। পুরনো সরকার তার মধ্যে ধ্যান দেয়। তাই বন্ধুরা, এই সরকার আসার পর মাছের প্রোডাকশনও বেড়েছে, প্রায় 7000 মেট্রিক টন মাছের প্রোডাকশন বেড়েছে। আজকের যে প্রকল্প আমরা ঘোষণা করেছি বা যার জন্য আমরা এসেছি, আর তার মাধ্যমে যখন 3000 প্রতি বছর 1000 করে 22 লোকের মাধ্যমে বেনিফিশিয়ারিজ তো দেওয়া হবে সাবসিডাইজ স্কিমে, তো আরো 3000 মৎস্যজীবী যুক্ত হবে তার মধ্যে। তার মানে রোজগারও বাড়বে, মৎস্যের প্রোডাকশনও বাড়বে, ত্রিপুরার মানুষেরও লাভ হবে। তাই বন্ধুরা, আমি কিছু বিষয় মৎস্য ছাড়াও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেগুলো কোভিডের ইঞ্জেকশন, 5 কিলো চাওয়াল, তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরেকটি যোজনা। এখানে জল জীবন মিশন, অটল জলধারা মিশন, প্রতি ঘরে জলের ব্যবস্থা করবে। গ্রামে গ্রামে রিক মেশিন, আপনারা জানেন না জানি না, পুরনো সরকার থাকতে ত্রিপুরাতে 2-3টা রিক মেশিন ছিল। মাত্র ঘুরে ঘুরে একদিন ধর্মনগরে দিতে হতো, তো সাউথে পৌঁছবে 3 মাস পরে। এখন ত্রিপুরাতে রিক মেশিন কত আছে হিসাব আছে আপনাদের কাছে? সপ্তাহে রিক মেশিন চলে এসছে বাইরের রাজ্য থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে। এরা এসে এখানে রিক মেশিন বসিয়ে আপনাদের জলের ব্যবস্থা করার কাজে লেগে গেছে। কার কার বাড়িতে নতুন জলের কানেকশন গেছে আছে? এখানে জলের কানেকশন এই সরকার আসার পরে গিয়েছে না তার আগে ছিল? তার আগে কার কার ঘরে ছিল দেখি? আগে 2018-র আগে সরকার আসার আগে জলের কানেকশন
কানেকশন বাড়ির মধ্যে ছিল এমন ব্যক্তি কে আছে আপনার? একজনও না। মেলার মাঠে খবরটা দিয়ে যাবে, বলে একজনও পাওয়া গেছে না। 2018 পর এখন জলের কানেকশন কার কার বাড়িতে আছে হাত তুলে দেখি। দেখা কানেকশনে পয়সা নিয়েছে, জল আইনি। অনেক জায়গাতে প্রেশার কম আছে, আমাকে বলবেন, আমি জানি। কারণ কি, কানেকশন বেশি দেওয়া হচ্ছে, জলের প্রেশারটা কম, কিন্তু কিছুদিনের মধ্যে মাস 6 মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। আমরা বড় মাত্রায় লিক মেশিনও লাগাচ্ছি, মানে পাম্প হাউস নতুন, আর সঙ্গে সঙ্গে ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা, নতুন ইলেকট্রিক জংশন, ট্রান্সফরমার বসানো, সেগুলো কাজ করছে। একবার চিন্তা করে দেখুন, 2018 আগে এই হলঘরের মধ্যে যারা আছে তাদের বাড়িতে একজনের বাড়িতে জলের কানেকশন ছিল না, আজকে তাদের বাড়িতে ফ্রিতে জলের কানেকশন এই 4 বছরের মধ্যে পৌঁছে গেছে। তার জন্য আমি বলবো, আমি বাকি সব স্কিমের বিষয়ে বলবো না, কিন্তু আজকে দেখুন আপনাদের বাড়িতে জল ফ্রিতে পৌঁছে যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। মৎস্য চাষের জন্য নতুন নতুন স্কিম চলে আসছে, আপনাদেরকে উৎসাহিত করছে। এভাবে যারা এখানে মৎস্য চাষী আছে, পুরনো গভর্নমেন্ট থাকতে মুখ্যমন্ত্রী কোনোদিন আপনাদেরকে ডেকে এভাবে কোনো কনফারেন্স করেছে কি? করেনি, ডাকছো না। তাদের আন্দোলনের মিছিলে কে কে সামিল হয়েছে? কিছু তো না, কিছু না, কিছু না। আমি দিল্লি থেকে এসেছি তো 1.5% বিজেপি ছিল, এখন বিজেপি হয়ে গেছে 69%। তো সিপিএম আর কংগ্রেস আইপিএফটি সব মিলিত হয়েছে, ঠিক না? আমি তো চন্দ্রবাবু থেকে আনবো না ভাই, আমি তো কিউবা থেকে আনতে পারবো না, আমার কাছে এই প্রোডাকশন চিনতেও আনবো না, এখানেই তৈরি করবো। তো এর আগে কে কে ছিল তারা হাত তোলা দেখি। রাস্তায় হাঁটিয়েছে, পরিশ্রম করিয়েছে, চাঁদা নিয়েছে, আন্দোলন করিয়েছে, আর সবচেয়ে বেশি মেহনত তো এখানে যারা বসে আছে তাদের দিকে দিয়ে করা। আর একটা ডিগ্রি তাদের দিয়ে আমি শুনতাম, তাদের দিয়ে মারপিট করা, পিটাপিটি করা, বিপ্লবদের তাদেরকে পিটাপিটি করা, রাস্তা তৈরি করে না, তাদেরকে বাইক ব্লকের ব্যবস্থা। এটার মধ্যে তফাৎ। এরা যে পরিশ্রমী, এরা যে সাহসী, তার জন্য বিপ্লবদের লাঠি তুলে দেবে না, বম তুলে দিবে না, তাদের হাতে বাইক ব্লক তুলে দিবে, তাদের হাতে রোজগার তুলে দিবে। তারা যখন পরিশ্রমী, পরিশ্রম করে রোজগার করে তার ব্যবস্থা করেছে। তাই বন্ধুরা, একদম শিক্ষা রয়েছে আপনাদের এখানে। আমি আপনাদেরকে বলবো, যে যে বিষয়গুলো তুলে ধরেছি, যখন আপনাদের পুকুরের কাছে বসে আছেন, বাড়ির মধ্যে 10 জন লোক বা 5 জন লোক কথাবার্তা বলছে, সেই বিষয়ে আলোচনা। মোদি আছে বলে জীবন বেঁচে আছে, আর এই সরকার এসে কি কি করেছে তার বিষয়ে আলোচনা। আজকে সোশ্যাল পেনশন প্রায় 4 লাখ লোকেদেরকে, 50-52 বছরে 4 লাখের কাছাকাছি লোকের কাছে পৌঁছেছিল। 300, 500, 700 টাকা করে ভাতা পেত। প্রথম দফায় এসে 1000 করে একসঙ্গে সবগুলোকে আমাকে একটু করতে হয়েছে। 10,000, 5,000 করে আমি বেড়ে নিই, আমাকে একসঙ্গে 4 লাখের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এবার বাজারে ঘোষণা করেছি যে দুর্গা পূজার আগেই সমস্ত ভাতা 2,000 টাকা করে, তার মানে 3 গুণ বাড়ানো, 3 গুণ। ছোট বিষয় নয়। এখানে কারা কারা আছে তার পরিবার মধ্যে ভাতা পায়, বা এখানে রয়েছে পরিবারের মধ্যে ভাতা পেলেও হাত তুলুন। পরিবারের মধ্যে ভাতা পায় কারা আছে? সবাই জানে তো 2,000 টাকা হয়ে যাবে? বড় বুজুর্গ জানে তো? জানে। খুশি হয়েছে নি? খুশি খুশি যাচ্ছে এটা বন্ধ করে দিলাম না। আপনারা কইলেন কমে 200 টাকা করে। এখন আর আন্দোলনে বাড়াতে হবে না। মহিলা এখানে আছে কিছু, আমার কোনো মহিলা বলতে পারবে যে 33% রিজার্ভেশনের জন্য আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন দিয়েছে? কেউ দেয়নি। বিনা আন্দোলনে 33% রিজার্ভেশন মহিলার জন্য। আর যারা পুরুষ আছে তাদের ভয় পাওয়ার দরকার নেই।
33% রিজার্ভেশন ব্যাকলগ নেই, যদি মহিলারা না আসে তো পুরুষ সেখানে ঢুকতে পারবে, তার রাস্তা আছে। আর আমি তার জন্য 33% রিজার্ভেশন রেখেছি, কারণ ত্রিপুরাতে 50% উপরে মহিলা আছে। জেন্ডার অনুপাতে তাদের অধিকার তাদের পাওয়া উচিত, না হলে আমাদের সমাজ ব্যবস্থা মনে রাখবেন, সমাজ ব্যবস্থা আমরা একলা পুরুষরা তুলতে পারবো না। যদি মহিলাদের 50%কে যদি আমরা ইগনোর করে দিই, কোনোদিন উঠতে পারবো না। আমি মহিলাদের জন্য করেছি এমন নয়, ত্রিপুরার জন্য করেছি। আমি জানি মহিলাদেরকে না উঠলে ত্রিপুরা উঠবে। তাই বন্ধুরা, আজকের এই কার্যক্রমের মাধ্যমে আপনারা উদ্যমী মানসিকতা নিয়ে যাবেন। আর মাছের চাষ করা মানে আগে কি ছিল, আমার খেয়াল আছে, যদি ভালো রোজগার করে গাড়ি, আচ্ছা সবজি ব্যাপারে সম্মান নেই, মাছ পছন্দের ছেলে क्या बात करते हो भाई, माছ যে বিক্রি করে সবচেয়ে বেশি রোজগার করে। বললাম না 500 টাকা বাজারে নিয়ে গেলে 250 টাকার মাছ কিনতে হয়, 250 টাকার বাকি সব কিনতে হয়। সবচেয়ে বেশি ধর্মান ব্যক্তি তো মাছ বিক্রি করার ব্যক্তি, সবচেয়ে রোজগার তো তার, তাকে বলছে সম্মান দিয়েছেন। কোন অফিসার বা কন্ট্রাক্টর 5,000 টাকা পায়, তার সম্মান আছে, কিন্তু মাছ বিক্রেতা ছুটকি মাছ বিক্রেতার সম্মান নেই। আমি বলি দায়িত্ব সহকারে, সবচেয়ে বেশি রোজগার যদি কম সময়ের কোনো ব্যবস্থা আছে, সেটা মৎস্যজীবীদের কাছে আছে, মৎস্যজীবীদের কাছে। তাই আপনারা কোনো জায়গাতে নিজেকে ছোট না করা, না ছোট মানসিকতা রাখা। আপনারা ত্রিপুরার ইকোনমিতে বড় ভূমিকা পালন করে আপনাদের দ্বারাই স্বনির্ভর ত্রিপুরা তৈরি হবে। নরেন্দ্র ভাই মোদী এসে প্রথমবার, আপনারা জানেন কিনা জানি না, মৎস্য পালন আলাদা দপ্তর করে দিয়েছে ভারতবর্ষের প্রথমবার। জানেন কি? আলাদা করে দেওয়া হয়েছে। আগে সেন্টারে মাছলি পালনের জন্য আলাদা দপ্তর ছিল না, আলাদা মন্ত্রণালয় ছিল না, আলাদা মন্ত্রী ছিল না। নরেন্দ্র ভাই মোদী করে দিয়েছে যে মাছের জন্য আলাদা মন্ত্রণালয় করে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী। কারণ জানেন যে মাছের মাধ্যমে ভারতবর্ষের বড় ইনকাম হওয়ার, তার জন্য সেই দপ্তরকে ঢেলে সাজানো হবে এবং মৎস্যজীবীদেরকে উন্নয়ন করে ভারতের উন্নয়ন হবে, সেটা মোদী বোঝেন। তার জন্য এইবার যখন সরকার হয়েছিল 2019-এ, প্রথমবারে ছিল না, এবার তার মন্ত্রণালয় আলাদা করে মন্ত্রী দিয়ে দিয়েছেন আপনাদের সার্বিক উন্নয়নের জন্য। তাই বন্ধুরা, আপনারা ভালো করে কাজ করুন আর পজিটিভিটির সঙ্গে একে অপরকে সাহায্য করুন। বায়োফ্লকের মাধ্যমে চাষ যদি কেউ জানে, অন্য যদি না জানে, তাকে সাহায্য করা। অনেকে ভাবে আমি যদি তাকে শিখিয়ে দিই তাহলে আমার ব্যবসাটা কমে যাবে, এমন নয়। আপনি যদি শিখিয়ে দেন, 10টা লোক যদি একসঙ্গে ব্যবসা করে, তো আপনাদের ব্যবসা বিজনেস বাড়বে। দেখবেন যেখানে দোকান, এক ধরনের দোকান 20-25টা মানুষ কেনাকাটি করার জন্য, একটা দোকান যদি থাকে সেভাবে সব কিছু রেখে বই আমি বিক্রি করবো, মানুষ আসবে। যখন 20টা একসঙ্গে গ্রোসারি দোকান থাকবে, মানুষ সেখানে যাবে, গিয়ে বার্গেনিং করবে, বলে এই জায়গাটা একসঙ্গে চলে যাবো, 20 দোকান পাবো, কোনো কোনো দোকানের চয়েস হয়ে যাবে। যখন 5টি দোকান, 5-এর জায়গায় 50টা মাছের দোকান হয়ে যাবে, তখন মানুষকে ওই বাজারে খাওয়া হবে, কারণ ওখানে ওই মাছ পাবোই পাবো। যেখানে 5 আছে তার মধ্যে হয়তো বা তেলাপিয়া নাও পেতে পারি, কিন্তু ওখানে 50টা দোকান আছে, এখানে বইও পাবো, তেলাপিয়া পাবো, ঝিঙও পাবো, মাগুর পাবো, ছাগরও পাবো। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা রাখি আপনাদের ভালো বায়োফ্লক সম্বন্ধে কিছু শেখানোর চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, স্বাভিমানী মানসিকতা নিয়ে কাজ করুন, টার্গেট করুন। এই বছর আমি এত টাকা রোজগার করেছি, আগামী বছর এর চাইতে 20% বাড়াবো, 30% পাবেন। এভাবে বাজেট করে নিজের রোজগার বাড়ানো। আমার জন্য সবাই দোয়া করবেন। স্বরোজগারী মানসিকতা তৈরি করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ।